নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স 1 যে সাবজেক্ট আছে, এটা সমস্ত ব্রাঞ্চের জন্য কমন একটা সাবজেক্ট, অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স যাই হোক না কেন, প্রত্যেক ব্রাঞ্চের ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টটা অবশ্যই আছে। তো আজকের ভিডিওতে আমরা এই অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর যে ইউনিট 4 বা রোটেশনাল মোশন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব এবং সেটা অবশ্যই তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, যে তোমাদের যে সিলেবাস চলছে বর্তমানে সেই সিলেবাস অনুযায়ী এটা কমপ্লিট করা হবে। প্রতিটা টপিক আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখলে তারপরে তোমাদের বই থেকে পড়তেও সুবিধা হবে, এমনকি ভিডিও থেকে সরাসরি অনেক কোশ্চেন আনসার তোমরা করতে পারবে, বা অন্য কোনো কোশ্চেন আনসার বা সাজেশন যদি পড়ো সেটাও তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রতিটা টপিক যদি নোট করে নিতে পারো সেটা আরও ভালো হবে। তো আজকের প্রথম যে টপিক আমরা দেখব সেটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে, ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশন বা রৈখিক গতি। তো নাম থেকে আশা করি বুঝতে পারছো, তবু ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। ট্রান্সলেশনাল মোশন অকার্স হোয়েন অ্যান অবজেক্ট মুভস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার in straight line or a curved path without changing its orientation. The object position changes but direction remains same. অর্থাৎ যখন কোনো বস্তু একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে সোজা পথে, অর্থাৎ সরলরেখা বরাবর যাচ্ছে বা বক্রাকার একটা পথ বরাবর যাচ্ছে, কিন্তু তার অরিয়েন্টেশনটা সেম থাকছে, অরিয়েন্টেশন কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তো সেই ধরনের মোশনকে বলা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। তো এর কিছু এক্সাম্পল এখানে দেখো, তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবে। প্রথমত যেটা বলা হচ্ছে এ কার মুভিং, অর্থাৎ একটা গাড়ি যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেটা একটা ট্রান্সলেশনাল মোশনের একটা এক্সাম্পল। ঠিক আছে, তাছাড়া বলা হচ্ছে এ থ্রোন বল, একটা বল যখন ছুঁড়ে দেওয়া হচ্ছে সেটাও এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কিন্তু সেটা একটা কার্ভ একটা ওয়েতে যাচ্ছে, একটা বক্রাকার একটা পথে যাচ্ছে। ঠিক আছে, তারপর এ পারসন ওয়াকিং, একজন ব্যক্তি হাঁটছে, সেটাও একটা ট্রান্সলেশনাল মোশনের একটা এক্সাম্পল। এবার এখানে একটা সিম্পল অ্যানিমেশন দেওয়া হয়েছে। ধরো একটা বল, এই বলটাকে যদি এরকম ছুঁড়ে দেওয়া হয় তাহলে একটা বক্রাকার পথে সেখান থেকে এখানে আসছে, অথবা সে সোজাও যদি আসে। ঠিক আছে, তো এখান থেকে এখানে যখন আসছে তখন তার অরিয়েন্টেশনটা কিন্তু সেম থাকছে। এখানে যে অরিয়েন্টেশন ছিল, ঠিক আছে, সেই একই অরিয়েন্টেশন আছে, অর্থাৎ এর নিচে কোনো রকমভাবে রোটেট হচ্ছে না। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে। তো এটাই হচ্ছে আসলে তোমাদের ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে, খুবই সিম্পল একটা কনসেপ্ট। এরপরে যেটা আছে এটা একটু ভালো করে বুঝবে, এটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন কি, যে এখানে যে বস্তুটা দেখছো, এই যে বলটা এর একটা পয়েন্টে ফিক্সড রেখে সেটা নিজের বডিটা এরকম রোটেট হচ্ছে, তো এটা হচ্ছে একটা রোটেশনাল মোশন। তো এর ডেফিনেশনটা কি বলা হচ্ছে দেখো, রোটেশনাল মোশন অকার্স হোয়েন অ্যান অবজেক্ট রোটেটস অ্যারাউন্ড এ ফিক্সড অ্যাক্সিস। ফিক্সড অ্যাক্সিস বলতে এই পয়েন্টের উপর দিয়ে যদি একটা অ্যাক্সিস কল্পনা করা হয় তোমার স্ক্রিনের সাপেক্ষে একবারে লম্বভাবে, তো সেটা একটা ফিক্সড অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটাকে কেন্দ্র করেই এটা কিন্তু ঘুরছে। চেঞ্জিং ইটস অরিয়েন্টেশন, প্রতি মুহূর্তে এর অরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্য অবজেক্টস পজিশন রিমেইন ফিক্সড, এখানে পজিশনটা কিন্তু ফিক্সড আছে, একই জায়গাতে আছে, কিন্তু তার অরিয়েন্টেশনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বাট ইটস ডাইরেকশন চেঞ্জেস, অরিয়েন্টেশন আর ডাইরেকশন মোটামুটি একই কনসেপ্ট। তো ডাইরেকশন বলতে কোনো একটা পয়েন্টের তার দিকটাকে বোঝাচ্ছে, তার যে ভেলোসিটির দিক সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখানে রোটেশনাল মোশন এর কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নাও। প্রথমত যে এক্সাম্পল বলা হচ্ছে যে এ স্পিনিং টপ, অর্থাৎ একটা ঘুরন্ত একটা লাট্টু। ঠিক আছে, লাট্টু আশা করি তোমরা সবাই দেখেছো, তো সেটা অবশ্যই একটা রোটেশনাল মোশন। দ্বিতীয়ত এ মেরিগো রাউন্ড, অর্থাৎ একটা নাগরদোলা, একটা নাগরদোলা যখন ঘুরছে তখন সেটা অবশ্যই রোটেশনাল মোশন নিয়ে ঘুরছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আর্থস রোটেশন অন ইটস অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবী তার নিজের একটা অক্ষকে কেন্দ্র করে যে ঘুরছে, 24 ঘন্টায় যে একটা পাক দিচ্ছে, সেটা একটা রোটেশনাল মোশনের এক্সাম্পল। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন নিয়ে অবশ্য
ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে আমরা কিছুটা আলোচনা করেছি। তো এখানে রোটেশনাল মোশন এবং সার্কুলার মোশনের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে, তো সেটা একটু বোঝানোর জন্য এটা আরও নিয়ে আসা হয়েছে, না হলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। তো সার্কুলার মোশন বলতে কি, ধরো এই হচ্ছে কি এটা সূর্য, ঠিক আছে। তো সূর্যের চারিদিকে পৃথিবী একটা বৃত্তাকার পথে, মোটামুটি একটা বৃত্তাকার পথে এরকম করে সবসময় পরিক্রমণ করছে। তো এখানে দেখো একটা সার্কুলার পথ বরাবর এটা ঘুরছে, তো এটা হচ্ছে সার্কুলার মোশন। আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন কোনো বস্তু নিজের একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ বস্তুটা নিজেই ঘুরছে, তো সেটা হচ্ছে রোটেশনাল মোশন। আর এখানে সম্পূর্ণ বস্তুটা একটা সার্কুলার পথ বরাবর মানে গতিশীল আছে, তো এটা হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে। ডেফিনেশনটা দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবে। সার্কুলার মোশন ইজ এ টাইপ অফ মোশন হোয়ার অ্যান অবজেক্ট মুভস ইন এ সার্কুলার পাথ অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড ইটস ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ। তো এখানে কথাটা একটু ভালো করে বুঝবে, যেখানে কি বলা হচ্ছে, সার্কুলার মোশন ইজ এ টাইপ অফ মোশন হোয়ার অ্যান অবজেক্ট মুভস ইন এ সার্কুলার পথ, একটা সার্কুলার পথ বরাবর এটা মুভ করছে অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট, এর একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে এটা কিন্তু ঘুরছে। অ্যান্ড ইটস ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জেস, প্রতি মুহূর্তে এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। বস্তুটা যখন এখানে আছে তখন তার ডাইরেকশন এরকম, যখন এখানে আছে তখন এরকম, যখন এখানে আছে এরকম। তো প্রতি মুহূর্তে প্রতিটা পয়েন্টে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের মোশনকেই বলা হচ্ছে সার্কুলার মোশন। তো সার্কুলার মোশনের কিছু সিম্পল এক্সাম্পল আশা করি তোমরা নিজেরাও জানো, তবে একবার দেখে নাও। 1 নম্বর যেটা বলা হচ্ছে প্ল্যানেটারি অরবিট, অর্থাৎ গ্রহগুলো নক্ষত্রের চারিদিকে যে ঘোরে সেটা একটা সার্কুলার মোশন। দ্বিতীয়ত কার রেসিং, কোনো কার রেসিংয়ের ক্ষেত্রে যদি যে ট্র্যাকটা থাকে সেটা যদি সার্কুলার হয় তো সেটা একটা সার্কুলার মোশন হিসেবে ধরা যেতে পারে। 3 নম্বর যে এক্সাম্পল সেটা হচ্ছে স্যাটেলাইট অরবিট, অর্থাৎ স্যাটেলাইটগুলো একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, সার্কুলার পথ বরাবর মানে ঘুরছে, এই জন্য সেটাও একটা সার্কুলার মোশনের একটা এক্সাম্পল। এর পরবর্তী টপিক হচ্ছে টর্ক। তো টর্কের ডেফিনেশন বোঝার আগে আমরা এই অ্যানিমেশনটা একটু বুঝি। তো এটা একটা বৃত্তাকার একটা চাকতি বা বৃত্তাকার একটা ডিস্ক, ঠিক আছে। তো এর মাঝ বরাবর একটা অ্যাক্সিস আছে যেটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এবং এর যে রেডিয়াস সেটা যদি আর হয়, এবং এটাকে আমি ঘোরানোর জন্য ঠিক এই পয়েন্টে যদি এফ পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তো সেটা তখন এরকম একটা দিক বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ঘুরবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে টর্ক হচ্ছে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং এই যে ডিস্টেন্সটা, এদের ক্রস প্রোডাক্ট। এটা টি এর মতো দেখতে একটা অক্ষর যেটা হচ্ছে টাউ, গ্রিক অক্ষর, এটা একটা টাউ দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে মূলত টর্ক। টর্ক বলতে যে কোনো একটা বস্তু যখনই আমরা ঘোরাতে যাচ্ছি, কোনো একটা বস্তু ঘোরানো মানে কি, কোনো বস্তুকে রোটেট করা মানে হচ্ছে তার কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে তাকে ঘোরানো। ধরো একটা দরজা, এদিকে দেওয়াল আছে, এই দরজাটাকে যদি তুমি ওপেন করো বা এরকম চাপ দাও তাহলে সে খুলবে, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এবং যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ। তাহলে এখানে যে অ্যাপ্লাইড টর্ক সেটা হচ্ছে এফ ক্রস আর, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তু ঘোরাতে গেলে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং যে পয়েন্টকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে সেই ফোর্সের পয়েন্ট থেকে সেই পয়েন্টের যে ডিস্টেন্স, তাদের যে গুণফল সেটা হচ্ছে টর্ক, ঠিক আছে। তো এখন এর যে ডেফিনেশন সেটা একটু দেখে নেওয়া যাক। কি বলা হচ্ছে, টর্ক ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন টু দ্য পয়েন্ট হোয়ার দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড। অর্থাৎ ফোর্স এবং যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেখান থেকে নিয়ে যে পয়েন্টকে কেন্দ্র করে বা যে অ্যাক্সিসকে কেন্দ্র করে এটা ঘুরছে সেই ডিস্টেন্স, এর ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল বা ভেক্টর গুণফলও বলে বাংলায়। তো এটা হচ্ছে টর্ক। আরেকটা কথা এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট, টর্ক ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ লিনিয়ার ফোর্স। নর্মালি তোমরা ফোর্স বা বল বলতে যেটা বুঝো সেটা লিনিয়ার ফোর্সের ক্ষেত্রে যে কাজ করে
ঠিক আছে, বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে কাজ করে, তো রোটেশনাল মোশনের ক্ষেত্রে তার সমতুল্য রাশি হচ্ছে টর্ক। ঠিক আছে, এবার এই টর্ক হচ্ছে অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এটা ভেক্টর ফর্ম হচ্ছে এরকম যে টাও ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। ঠিক আছে, জাস্ট ভেক্টর ফর্মে লেখা হয়েছে। এবার এখান থেকে স্কেলার ফর্মে আনতে গেলে এটা কি হবে, টাও ইকুয়াল টু আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। ভেক্টর গুণের নিয়ম অনুযায়ী যারা ম্যাথে ভেক্টর চ্যাপ্টার করেছো তারা আশা করি বুঝতে পারবে। তো এই হচ্ছে টর্কের ইকুয়েশন। এবার যদি এই যে এফ এবং আর, ঠিক আছে, এফ এবং আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা, এটা যদি ধরো 90 ডিগ্রি যদি হয়, তখন এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় থিটা, তো সাইন 90 ডিগ্রি 1, তো তখন নর্মালি টাও ইকুয়াল টু আর ইন্টু এফ বা এফ ইন্টু আর বলতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে ডট গুণ দিতে হবে। তো স্কেলার ফর্মের ক্ষেত্রে ডট গুণ দেওয়া হয় আর ভেক্টর ফর্মের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মানে টর্কের যে ইকুয়েশন, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা হচ্ছে স্কেলার ফর্ম, অর্থাৎ শুধু মান বার করার জন্য এই ইকুয়েশনটা দরকার হবে। এরপরে যেটা বলা হচ্ছে এখানে যে এসআই ইউনিট অফ টর্ক ইজ নিউটন মিটার। এই ইকুয়েশনটা দেখলে আশা করি বুঝতে পারবে। এখানে এফ যেটা আছে ফোর্স, এর এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর আর হচ্ছে একটা ডিস্টেন্স, এই জন্য এটা এসআই ইউনিট হবে মিটার, নিউটন মিটার। সাইন থিটার কোনো ইউনিট হয় না। এর পরবর্তী টপিক হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। লিনিয়ার মোশনের ক্ষেত্রে তোমরা একটা কনসেপ্ট পড়েছো যেটা হচ্ছে মোমেন্টাম, শুধুমাত্র মোমেন্টাম, বা বাংলায় বলে ভরবেগ। তো ভর ইন্টু বেগ এর গুণফল, কোনো গতিশীল বস্তুর ভর ইন্টু তার বেগ গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে তার মোমেন্টাম বা ভরবেগ। তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে কোনো রোটেটিং কোনো বডির ক্ষেত্রে, ঘূর্ণনশীল কোনো বস্তুর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্য প্রপার্টি অফ এনি রোটেটিং অবজেক্ট গিভেন বাই মোমেন্ট অফ ইনার্শিয়া টাইমস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো নর্মাল মোমেন্টের ক্ষেত্রে, লিনিয়ার মোমেন্ট বা ভরবেগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ভর ইন্টু বেগ, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ভরের পরিবর্তে চলে আসবে আই মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বেগের পরিবর্তে চলে আসবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ঠিক আছে, তো এটা এখানে বলা হচ্ছে যে দ্য প্রপার্টি অফ এনি রোটেটিং অবজেক্ট গিভেন বাই মোমেন্ট অফ ইনার্শিয়া আই টাইমস মানে গুণ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এবার এর যে ইকুয়েশন সেটা দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা নর্মালি এল দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল এল দিয়ে, তো আই ইন্টু ওমেগা। এর সমতুল্য যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা আমরা দেখেছি সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম ইন্টু ভি। খুবই ইম্পর্টেন্ট, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে তোমরা দেখেছো ফিজিক্সের। তো এই পিটা হচ্ছে কি শুধু মোমেন্ট, অর্থাৎ ভর বেগ যেটা বলে বাংলায়, সেটা হচ্ছে ভর ইন্টু বেগ। তো রোটেশনাল তার ইকুইভ্যালেন্ট যে ইকুয়েশন সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি সেটা পরবর্তীতে আছে, তখন আরও বিস্তারিত বুঝতে পারবে। তো আপাতত এইটুকু তোমরা মনে রাখতে পারো। আরেকটা বিষয় এখানে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, যে কথাটা আমরা বললাম একটু আগেই। অর্থাৎ একটা রৈখিক গতির ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগ বা মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম যে কাজ করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সমতুল্য একটা রাশি। তারপর এখানে কি বলা হচ্ছে, দেয়ারফর এল ইকুয়াল টু আর ইন্টু পি। এটা মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আর ইন্টু পি, স্মল পি, এটা হচ্ছে কি লিনিয়ার মোমেন্টাম। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান আর ইন্টু লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং লিনিয়ার মোমেন্টামের মধ্যে সম্পর্ক। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের যে মেন যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে এসআই ইউনিট, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এর এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো কিভাবে আসছে সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এই যে নর্মাল যে মোমেন্ট বা লিনিয়ার মোমেন্ট, এর ক্ষেত্রে যে ইউনিট তোমরা আগেও দেখেছো কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
এবার এর ক্ষেত্রে আরও একটা আর গুণ আছে, এই জন্য আরও একটা মিটার এখানে গুণ হবে। তো দুটো মিটার গুণ হয়ে এটা হয়ে যাচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর এসআই ইউনিট। ঠিক আছে, এরপরে এখানে যেটা বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটাও অবশ্যই টর্কের মতোই একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এটাকে উল্লেখ করার জন্য অবশ্যই দিক উল্লেখ করা প্রয়োজন আছে। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। যে টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আমরা জানলাম তাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে একটা সম্পর্ক তোমরা পড়েছো যে ফোর্স এবং মোমেন্টামের মধ্যে যে সম্পর্ক, বা বাংলায় বলতে গেলে বল এবং ভরবেগের মধ্যে যে সম্পর্ক, যেটা নিউটনের সূত্র থেকে সরাসরি তোমরা পাও যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতি। তো সেরকমভাবেই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর অ্যাঙ্গুলার মোমেন্টাম এর পরিবর্তন তার উপর প্রযুক্ত টর্কের সঙ্গে সমানুপাতি। ঠিক আছে, তো সেই বিষয়টা এখানে কিভাবে উপস্থাপন করা হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে একটু দেখে নাও। এখানে যেটা বলা হচ্ছে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, একটু শুনে নাও ভালো করে। এখানে ইউজিং দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, যে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ডেফিনেশন যেটা দেখলাম সেখানে বলা হলো যে এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এই ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ টেক টাইম ডেরিভেটিভ, অর্থাৎ এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ তোমাদের ম্যাথের লাস্টের দিকে চ্যাপ্টার আশা করি অনেকেই করেছো, যারা করনি তারা অবশ্যই করলে বুঝতে পারবে। তো এখানে জাস্ট ডেরিভেটিভ করা মানে ডি আপন ডিটি গুণ করতে হচ্ছে দুই দিকে। এবার এখানে যে সূত্রটা প্রয়োগ করা হচ্ছে সেটাও আশা করি চিনতে পারছো, একটু বলে দিই। ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ভি, এরকম একটা সূত্র তোমরা পড়েছো। এটা ইকুয়াল টু ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। ঠিক আছে, অর্থাৎ ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। তো এই ইকুয়েশনটা এখানে প্রয়োগ করা হচ্ছে, এই সূত্রটা। তো এখানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। দেখো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ এই অনুযায়ী এখানে আছে। এর পরবর্তী যে স্টেপ এটা একটু ভালো করে বুঝতে হবে। অ্যাজিউমিং কনস্ট্যান্ট আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া কনস্ট্যান্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো বস্তুর একটু পরে তোমরা জানতে পারবে যে এম আর স্কোয়ার এরকম একটা ইকুয়েশন। এখানে কোনো একটা নির্দিষ্ট বস্তুর ভর তো নির্দিষ্ট, এমনকি তার রেডিয়াসও নির্দিষ্ট, তার ডাইমেনশনটাও নির্দিষ্ট। এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে অবশ্যই কনস্ট্যান্ট থাকে, সেটা কখনো পরিবর্তন হয় না। এই জন্য এটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি কনস্ট্যান্ট থাকে তো সেক্ষেত্রে এই ডেরিভেটিভটা কি হবে সেটা একটু ভালো করে বুঝবে। তখন আই হচ্ছে কি কনস্ট্যান্ট, এই জন্য এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তো ডেরিভেটিভ চ্যাপ্টারে এই সূত্রটাও তোমরা আশা করি দেখবে যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয় জিরো। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে আই আলফা কি করে আসলো, এই যে আই এটা হচ্ছে এটা, আর ডি ওমেগা বাই ডিটি এটা পরিবর্তে আসছে আলফা। তো আলফাটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, অর্থাৎ কোনো বস্তুর অ্যাঙ্গুলার যে মোমেন্টাম তার অ্যাঙ্গুলার ভেলোসিটির যে পরিবর্তন হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হার বা বেগ বৃদ্ধি বা হ্রাসের হারকে যেমন অ্যাক্সিলারেশন বলা হয়, তো সেরকমভাবেই অ্যাঙ্গুলার ভেলোসিটি বৃদ্ধি বা হ্রাস পাওয়াটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে আলফা। অবশ্যই ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে এটা আমি অবশ্যই পড়িয়েছিলাম, আশা করি অনেকের মনে থাকবে। তো সেই ডেফিনেশন অনুযায়ী আলফা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, এই জন্য এখানে এটার পরিবর্তে আলফা দেওয়া হয়েছে। এরপরে আরেকটা বিষয় তোমাদের একটু বুঝতে হবে যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে লিনিয়ার মোশনের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম ইন্টু এ এরকম একটা ইকুয়েশন বা এরকম একটা সূত্র আশা করি তোমরা জানো। তো সেরকমভাবেই অ্যাঙ্গুলার বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। ঠিক আছে, এই যে ফোর্সের সমতুল্য রাশি হচ্ছে টাউ, মোমেন্ট মাস বা ভরের সমতুল্য রাশি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর
অ্যাক্সিলারেশন এর সমতুল্য রাশি হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যেটা আলফা দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ আই আলফা এটাকেই বলা হচ্ছে টর্ক। ঠিক আছে, এটাও টর্কের একটা ডেফিনেশন। তো এখান থেকে এই অনুযায়ী এখানে কি করা যাবে, আই আলফার পরিবর্তে টর্ক করা যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত অ্যাঙ্গুলার মানে মোমেন্টাম এবং টর্কের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সময়ের সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে পরিবর্তন সেটা টাওয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত বা সরাসরি সমানুপাতিক। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। সো রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড টর্ক। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্কের সঙ্গে সমানুপাতি হচ্ছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ বাংলায় বলতে গেলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা অলরেডি ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, সেটা পড়েছো। তো অ্যাঙ্গুলার মোমেন্টের ক্ষেত্রেও সেরকম বা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রেও সেরকম একটা সম্পর্ক বা সেরকম একটা প্রিন্সিপাল আছে। সেটা কি বলা হচ্ছে যে ইট স্টেটস দ্যাট ফর এ স্পিনিং সিস্টেম দেয়ার ইজ নো চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অবজেক্ট আনটিল অ্যান্ড আনলেস অ্যান এক্সটার্নাল টর্ক ইজ অ্যাপ্লাইড টু ইট। অর্থাৎ কোনো স্পিনিং সিস্টেম বা কোনো রোটেটিং বডির যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো পরিবর্তন হবে না যদি না তার উপর কোনো টর্ক অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথমত দেখো ফিগার স্কেটিং। ফিগার স্কেটিং এই ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো। তো এখানে কী বলছে দেখো, এ ফিগার স্কেটার্স মোমেন্ট অফ ইনার্শিয়া ডিক্রিজেস। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যায় when they bring their arms closer to their body, increasing their rotational speed। ঠিক আছে, রোটেশন স্পিড। এবার এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা এই ইকুয়েশনটা ভালো করে বোঝো, যেটা অলরেডি তোমরা দেখলে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। ঠিক আছে, তো এখানে এই রুল অনুযায়ী কি যে বাইরে থেকে এক্সটার্নাল যদি ফোর্স কোনো অ্যাপ্লাই না হয় তাহলে কোনো একটা স্পিনিং সিস্টেমের যে টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সংরক্ষিত থাকবে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। এটাই তো এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো এই যে হাত দুটো যখন প্রসারিত করে তখন তার অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেড়ে যায়, অর্থাৎ আই বেড়ে যায়। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেড়ে যায় তো এটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে এটাকে নিশ্চয়ই কমাতে হবে। এই জন্য কী হয়, এই রুল অনুযায়ী তখন তার ভেলোসিটিটা কম হয়ে যায়, তার স্পিনিংটা কম হয়। ঠিক আছে, একইভাবে যখন হাত দুটো বডির কাছে নিয়ে আসছে তখন তার উল্টোটা হচ্ছে, অর্থাৎ তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কমে যায় এবং তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেড়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে প্রিন্সিপাল অফ কনজারভেশন। ঠিক আছে, এরপর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে জাইরোস্কোপ। তো জাইরোস্কোপের একটা সিম্পল ছবি এখানে দেওয়া হয়েছে। তো এখানে এই যে সাপোর্টটা আছে এটা একটা হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, এটা যে কোনো ওরিয়েন্টেশনে এটাকে ঘোরানো যেতে পারে। তো এর মাঝের যে রিংটা আছে এর মোটা অংশটাই ভরটা ছড়িয়ে থাকে। তো এটা যখন ঘোরে তখন এর হাই মোমেন্ট অফ ইনার্শিয়ার কারণে এই জন্য এটা স্টেবল থাকে। যে ওরিয়েন্টেশনে এটা রাখা হয় সেই ওরিয়েন্টেশনে এটা থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন গিম্বেল কথাটা তো আমরা শুনেছো ক্যামেরার ক্ষেত্রে। তারপর বিভিন্ন যে কোনো রোটেটিং বস্তুর ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে আসার জন্য এই ডিভাইসটাকে ব্যবহার করা হয়। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এ জাইরোস্কোপস হাই মোমেন্ট অফ ইনার্শিয়া মেনটেন্স ইটস ওরিয়েন্টেশন ডিউ টু ইটস সিমেট্রিক্যাল মাস ডিস্ট্রিবিউশন। এর মাসটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে থাকে, এই জন্য এর যে কোনো পজিশনে এর ওরিয়েন্টেশনটাকে মেনটেন করতে পারে যখন এই মাঝের রিংটা যখন একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘোরে তখন। ঠিক আছে, এরপর যে ইম্পর্টেন্ট টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো প্রথমত এর ডেফিনেশনটা আমরা দেখে নিই। এখানে যেটা বলা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি অ্যাবাউট এ গিভেন অ্যাক্সিস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ product of masses of all the particles of the body and square of their respective perpendicular distance from the axis of rotation।
তো এটা পড়ে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো একটা এক্সাম্পল আমি দিই, তাহলে আশা করি বুঝতে পারবে। ধরো এটা একটা অ্যাক্সিস, এখানে কোনো একটা র্যান্ডাম কোনো একটা বস্তু আছে, যেটা 3টে পার্টিকেল আমি ধরে নিলাম। হ্যাঁ, এই পার্টিকেলটার ভর হচ্ছে m1, এটা হচ্ছে m2 এবং এই অংশটার ভর হচ্ছে m3। এখন এই অ্যাক্সিস থেকে আমরা যদি প্রতিটা পার্টিকেল এর ডিস্টেন্স যদি দেখি, m1 এর ডিস্টেন্সটা হচ্ছে r1, m2 এর ডিস্টেন্সটা ধরো r2 এবং m3 পার্টিকেলের ডিস্টেন্স হচ্ছে r3। তাহলে এই সম্পূর্ণ বস্তুটার মোমেন্ট অফ ইনারশিয়া বলতে যেটা বোঝাচ্ছে এই ডেফিনেশন অনুযায়ী, এবার তোমরা একটু মিলিয়ে নিতে পারো। সাম অফ প্রোডাক্ট অফ মাস, তাদের মাস যেমন m1 এবং এখান থেকে m1 থেকে এই অ্যাক্সিসের ডিস্টেন্স কত r1। এখানে দেখো masses and all particles and body and square of their respective perpendicular distance, অর্থাৎ এখান থেকে লম্ব দূরত্ব, এদেরকে যে সাম করতে হবে, যোগফল করতে হবে। অর্থাৎ এটা শুধু একটা পার্টিকেলের জন্য নেওয়া হলো, একইভাবে m2 পার্টিকেলের জন্য m2 r2 স্কোয়ার এবং m3 পার্টিকেলের জন্য m3 r3 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা পার্টিকেল এবং তাদের রেসপেক্টিভ যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের গুণফলকে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তো এটাই হচ্ছে এই সম্পূর্ণ বস্তুটার মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনারশিয়া বলতে কোনো একটা রোটেটিং কোনো একটা অবজেক্টের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। তো এই বস্তুটা ধরো এরকম একটা সার্কুলার একটা পথে সার্কুলেট করছে বা রোটেট করছে, তো সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা হবে এরকম। এই জন্য এই ইকুয়েশনটাকে সিম্পলি এরকমভাবে লেখা হয়, মোমেন্ট অফ ইনারশিয়া I = সামেশন অফ m r²। তাহলে একবারে থিওরিটিক্যালি যদি এই মোমেন্ট অফ ইনারশিয়া এটা মনে রাখতে চাও, তাহলে এই ইকুয়েশন থেকে তোমরা সহজেই মনে রাখতে পারবে যে মোমেন্ট অফ ইনারশিয়া মানে হচ্ছে কি, যে কোনো একটা বডির যে বিভিন্ন পার্টিকেল আছে, বিভিন্ন অংশ আছে, সেটা যদি কোনো একটা বৃত্তাকার কোনো পথে ঘোরে বা নিজে রোটেট করে, তাহলে তার প্রতিটা মাস এবং সেই মাস থেকে যে অক্ষকে কেন্দ্র করে সেটা ঘুরছে, তার মানে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের স্কয়ার এর গুণফলটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, তো সংক্ষেপে মনে রাখার জন্য এই ইকুয়েশনটা মনে রাখতে পারো এবং এই ইকুয়েশন থেকে তোমরা আরও কিছু জিনিস করে নিতে পারবে, যেমন এসআই ইউনিট হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার। তো ভেরি সিম্পল, এখান থেকে দেখতে পাচ্ছ যে মাস এর এসআই ইউনিট হচ্ছে কেজি, আর আর হচ্ছে একটা ডিস্টেন্স, তাহলে আর এর যে এসআই ইউনিট সেটা হচ্ছে মিটার। এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে স্কোয়ার হবে, এই জন্য কেজি মিটার স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার এসআই ইউনিট। ঠিক আছে, আর এখানে কি বলা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন এখান থেকে ইউনিট থেকেই ডাইমেনশন তোমরা বুঝতে পারছো যে কেজি বা ভর বা মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম এবং ডিস্টেন্সের ডাইমেনশন এল বা লেন্থ। তো এখানেও স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হবে। তো ml² হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার ডাইমেনশন। তো মোমেন্ট অফ ইনারশিয়া ইউনিট বা ডাইমেনশন এগুলো এমসিকিউ হিসাবে আসতে পারে। এরপর এখানে যেটা বলা হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো এতক্ষণ যে কোয়ান্টিটিগুলো আমরা দেখলাম, যে টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, সবই ছিল ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া একটা স্কেলার কোয়ান্টিটি, এটা অবশ্যই মনে রাখবে। অনেক এমসিকিউ এর ক্ষেত্রে এটা কনফিউজ করে দিতে পারে। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনারশিয়া। অর্থাৎ এই যে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বুঝলাম যে কোনো বস্তুর ভর এবং কোনো অক্ষ থেকে তার দূরত্বের স্কয়ার এর গুণফল হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এত জটিল জিনিসটা কেন করার প্রয়োজন হলো? এর নিশ্চয়ই কোনো একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, ফিজিক্সের প্রতিটা কোয়ান্টিটির অবশ্যই তার সিগনিফিকেন্স আছে। তো সেটা কি, সেটা আমরা একটু দেখব। তো এখানে প্রথম যে সিগনিফিকেন্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রোটেশনাল ইনারশিয়া। ঠিক আছে, মেজার্স অ্যান অবজেক্টস রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন রোটেশনাল মোশন। অর্থাৎ কোনো রোটেটিং কোনো বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া যত বেশি হবে, তার সেই রোটেশনাল মোশনের অবস্থার পরিবর্তন করা, তাকে বাধা দিয়ে তার পরিবর্তন করা বা তাকে স্থির করা তত বেশি কষ্ট হবে, অর্থাৎ তত বেশি টর্ক সেখানে প্রয়োগ করতে হবে। তো মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালু থেকে এটা বোঝা যায় যে
কতটা রোটেশনাল মোশন তার মধ্যে আছে বা তাকে থামানোর জন্য কতটা টর্ক প্রয়োগ করতে হবে, এই সিগনিফিক্যান্সটা এখান থেকে পাওয়া যায়। এর পরবর্তী যে পয়েন্ট 2 নম্বরে এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মাস, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে কোনো রোটেটিং কোনো বডির ক্ষেত্রে তার ভরটা কিভাবে ছড়িয়ে আছে সেটা সিগনিফাই করে আর কি। এখানে কি বলছে, ডিপেন্ডস অন দ্য মাস ডিস্ট্রিবিউশন উইথ মোর ম্যাসিভ অর ডিস্টেন্ট রিজন কন্ট্রিবিউটিং মোর। এই কথাটার মানে হচ্ছে যে কোনো একটা বস্তু, কোনো একটা অবজেক্টের মাস যত বেশি হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি হবে। বা এখানে আরেকটা কথা বলছে ডিস্টেন্ট, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন থেকে যত দূরে থাকবে বস্তুটা তখনও কিন্তু তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু থেকে এই বিষয়গুলোকে বোঝা যায়। এরপর 3 নম্বর যে পয়েন্টটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হচ্ছে স্টেবিলিটি। হায়ার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস ইমপ্লাইজ গ্রেটার স্টেবিলিটি হোয়েন রোটেটিং অ্যারাউন্ড দ্যাট অ্যাক্সিস। অর্থাৎ পরবর্তীতে আমরা জানবো যে কোনো বস্তুর বিভিন্ন অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন রকম হয়, কোনো অ্যাক্সিস বরাবর বেশি, কোনো অ্যাক্সিস বরাবর কম। তো যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে সেই অ্যাক্সিস বরাবর সেই রোটেটিং বডিটা তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু থেকে বোঝা যায় যে কোন বরাবর কোনো একটা অবজেক্টের অ্যাক্সিস ধরলে তার স্টেবিলিটিটা বেশি হবে। ঠিক আছে, তো পরবর্তীতে তোমরা জানতে পারবে যে বিভিন্ন শেপের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন অক্ষের সাপেক্ষে কীরকম হয়। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে এটা সম্পৃক্ত একটা বিষয়। তো একটু ভালো করে না বুঝলে বিষয়টা তোমরা বুঝতে পারবে না। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাক্সিস অফ রোটেশন and the point at which the entire mass of the body is supposed to be concentrated so as to have the same moment of inertia as that of the body about the same axis of rotation. তো এখানেও ডেফিনেশন পড়ে তোমরা ভালো বুঝতে পারবে না। এই অ্যানিমেশনটা একটু দেখো, এখানে একটা এবি একটা অ্যাক্সিস নেওয়া হলো, এখানে কোনো একটা র্যান্ডাম কোনো একটা শেপের কোনো একটা বস্তু নেওয়া হলো এবং এই বস্তুটা যদি এরকম একটা সার্কুলার পথে রোটেট করে এবং আরেকটা বিষয়, এই যে বস্তুটা আছে এর যে ভর, যে সম্পূর্ণ যে মাস আমি যদি ধরে নিই যে এখানে তার এটা কেন্দ্রীভূত আছে, এক জায়গায় কনসেন্ট্রেটেড আছে, এটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়, যেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে, পরবর্তী সেমিস্টারে আরও বিস্তারিত আছে সেন্টার অফ গ্র্যাভিটি সম্পর্কে। তো কোনো একটা বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি মানে যেখানে তার সমস্ত ভর সেখানে সঞ্চিত আছে ধরে নেওয়া যায়, সেটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তো এখন এই যে ডিস্টেন্সটা, যে অক্ষকে কেন্দ্র করে এটা ঘুরবে এবং এই বস্তুটার যে মাস যে পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে ধরা যেতে পারে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তো রেডিয়াস অফ জাইরেশন এই কথাটা হচ্ছে কি শুধুমাত্র রোটেটিং বডির ক্ষেত্রেই প্রযোজ্য, অবশ্যই মোমেন্ট অফ ইনার্শিয়াও রোটেটিং বডির ক্ষেত্রে প্রযোজ্য। তো কোনো একটা রোটেটিং বডি অর্থাৎ যে বস্তুটা ঘুরছে সে নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তো এখন সেই বস্তুটার একটা সিজি আছে, ভরকেন্দ্র আছে, অর্থাৎ তার একটা পয়েন্ট আছে যেখানে তার সমস্ত ভর একত্রিত আছে বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, তো সেই পয়েন্ট থেকে সেই অ্যাক্সিস অফ রোটেশনের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এবার একটু ডেফিনেশনটা তোমরা মিলিয়ে নিতে পারো। এখানে কি বলা হচ্ছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন অ্যাক্সিস অফ রোটেশন, এই যে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন আর কি, অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য এন্টায়ার মাস অফ দ্য বডি সাপোজ টু বি কনসেন্ট্রেটেড, যেখানে এই বস্তুর সমস্ত ভর কনসেন্ট্রেটেড আছে বা সঞ্চিত আছে, একত্রিত আছে এরকম ধরা যেতে পারে। সো অ্যাজ টু হ্যাভ দ্য সেম মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাজ দ্যাট দ্য বডি অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ এই বস্তুর যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এই বস্তুর সমস্ত ভর যদি এই পয়েন্টে থাকে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সেম হয়, ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো ভেরি সিম্পল একটা ব্যাপার, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝতে পারো এটাও বুঝতে অসুবিধা হবে না। এরপর রেডিয়াস অফ জাইরেশন এটা ম্যাথমেটিক্যালি কীভাবে লেখা হয়,
যে রুট ওভার আই বাই এম, এই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখবে। আই হচ্ছে কি এই বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে, এবং এম হচ্ছে এর মাস, ঠিক আছে। তো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কোনো রোটেটিং কোনো বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া এবং মাস এর যে রেশিও তার রুট ওভার, ঠিক আছে, বা স্কোয়ার রুট, ঠিক আছে। এরপরে এখান থেকে তোমরা ওটাই এখানে বলা হয়েছে যে আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অ্যান্ড এম হচ্ছে টোটাল মাস অফ দ্য বডি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন ফিজিক্যাল সিগনিফিকেন্স। তো আমরা মোমেন্ট অফ ইনারশিয়ার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখলাম, তো সেরকমভাবে রেডিয়াস অফ জাইরেশনেরও ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। তো প্রথম যে সিগনিফিকেন্স বা প্রথম যে গুরুত্ব এখানে বলা হচ্ছে, দ্য ভ্যালু অফ মাস অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট এ গিভেন অ্যাক্সিস অফ রোটেশন গিভস দ্য ভ্যালু অফ মোমেন্ট অফ ইনারশিয়া about the same axis even if we do not know the actual shape of the body। তো আসলে যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা র্যান্ডম কোনো একটা বস্তুর ধরো মাস যদি জানা থাকে, মাস বা ভর বার করা তো খুবই সহজ, এবং তার মোমেন্ট অফ ইনারশিয়া বা রেডিয়াস অফ জাইরেশনটাও যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা বার করে নিতে পারি। তো কিভাবে সেটা একটু দেখো। তো আমরা যে ইকুয়েশনটা দেখলাম সেটা হচ্ছে যে রেডিয়াস অফ জাইরেশন কে ইকুয়াল টু রুট ওভার আই আপন এম, ঠিক আছে। তাহলে এখানে এই দিকের রুটটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে এদিকে কে এর উপর স্কোয়ার হবে ইকুয়াল টু আই বাই এম থাকবে, বা এখান থেকে আই ইকুয়াল টু যদি আমি করি তাহলে এখানে এম ইন্টু কে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এম এবং কে অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশন এই দুটো জিনিস যদি জানা থাকে, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া বার করে নেওয়া যাবে। যদিও সেই বস্তুর শেপ বা সাইজ যদি নাও জানা থাকে, তো এই ইকুয়েশনের সাহায্যে তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করা যাবে। এটা একটা সিগনিফিকেন্স। দ্বিতীয়ত যেটা এখানে বলা হচ্ছে যে দ্য স্মল ভ্যালু অফ রেডিয়াস অফ জাইরেশন শোজ দ্যাট দ্য মাস অফ দ্য বডি ডিস্ট্রিবিউটেড ক্লোজ টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন দ্যাট মোমেন্ট অফ ইনারশিয়া ইজ স্মল, ঠিক আছে। অর্থাৎ স্মল ভ্যালু অফ রেডিয়াস অফ জাইরেশন অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু যত কম হবে, সেখান থেকে বুঝবো যে সেই বস্তুটার মাস তার অ্যাক্সিস অফ রোটেশনের কাছাকাছি আসে, ঠিক আছে, যে অ্যাক্সিস অফ রোটেশনের কাছাকাছি তার ভরটা ছড়িয়ে আছে, ঠিক আছে। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এর উল্টোটা। এখানে কি বলা হচ্ছে, দ্য লার্জ ভ্যালু অফ রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন যদি বেশি হয় সেখান থেকে বোঝা যাবে শোজ দ্যাট দ্য মাস অফ দ্য বডি ডিস্ট্রিবিউটেড অ্যাট লার্জ ডিস্টেন্স, অর্থাৎ তার ভরটা একটু দূরে ছড়িয়ে আছে অ্যাক্সিস অফ রোটেশন থেকে, ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড মোমেন্ট অফ ইনারশিয়া ইজ লার্জ, এবং সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া অবশ্যই বেশি হবে, ঠিক আছে। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলা হয় এটাকে। তো এই থিওরেমটা বোঝার আগে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই, যে কোনো একটা বস্তুর তার একটা ভরকেন্দ্র থাকে বা সেন্টার অফ মাস থাকে বা সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, অর্থাৎ যেখানে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে ধরা যেতে পারে। তো তার উপর দিয়ে একটা অ্যাক্সিস যদি ধরা হয়, তার উপর কোনো একটা অ্যাক্সিস এর সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করা হয়, ঠিক আছে। সেটা থিওরিটিক্যালি করা যায়, সেটা পরবর্তীতে আমরা দেখব। তো এখন এই থিওরেমটার সাহায্যে ধরো এই বস্তুটার এই অক্ষ সাপেক্ষে অর্থাৎ তার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াটা তোমার জানা আছে। এখন যদি প্রয়োজন হয় যে এর সমান্তরাল এর প্যারালাল অন্য কোনো একটা অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াটা বার করতে হবে, তখন এই থিওরেমটা দরকার হয়। তাহলে এখন এই থিওরেমটা কি বলছে দেখে নাও। দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ অ্যান অবজেক্ট, কোনো একটা বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ফলোয়িং, অর্থাৎ কোনো একটা বস্তুর কোনো একটা অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে ফলোয়িং, মানে দুটো জিনিসের যোগফল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য অবজেক্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অফ মাস, অর্থাৎ সেই অবজেক্টের সেন্টার অফ মাস দিয়ে কোনো একটা অ্যাক্সিস ধরলে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া,
এবং দ্বিতীয় যে জিনিসটা যোগ করতে হবে সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ অবজেক্টস টোটাল মাস, এবং সেই বস্তুর সম্পূর্ণ ভর অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাক্সিস, এবং সেই দুটো অ্যাক্সিসের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর স্কোয়ার। ঠিক আছে, তো এটা পড়ে একটু বুঝতে জটিল মনে হবে, তো এই অ্যানিমেশনটা একটু দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে, আরও ভালো হবে। তো এখানে এ বি একটা অ্যাক্সিস, তো কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তু যার মাস হচ্ছে এম, তার ভর হচ্ছে এম। এখন এর যে কেন্দ্রগামী যে অ্যাক্সিস, অর্থাৎ সেন্টার অফ মাস, অ্যাক্সিস থ্রু সেন্টার অফ মাস, ঠিক আছে, এটা এই অ্যাক্সিস সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে আইসি। ঠিক আছে, এবং আমাদের বার করতে হবে আই এ বি, অর্থাৎ এ বি অ্যাক্সিস সাপেক্ষে বার করতে চাইছি। এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিস হচ্ছে প্যারালাল হতে হবে, তবে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। তো আইসি জানা আছে, দ্বিতীয়ত এই বস্তুটার মাস জানা আছে, এবং এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, তাহলে এই থিওরেম অনুযায়ী আই এ বি ইকুয়াল টু, এই যে আই এ বি ইকুয়াল টু আইসি প্লাস এম ডি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এ বি অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এই অক্ষ, এটা হচ্ছে আসলে আইসি অক্ষ বা সি সেন্ট্রাল অক্ষ একটা, বা সিএম দিলাম আর কি, সেন্টার অফ মাস বরাবর যাচ্ছে বলে। তো এই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানা আছে আইসি, বা এটা এই বস্তুর স্ট্রাকচার থেকে বা এর শেপ থেকে বার করা যায় থিওরিটিক্যালি, সেটা পরে তোমরা দেখতে পাবে। তো এখানে এটা জানা আছে। এখন এই অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হয়, তাহলে এই অ্যাক্সিস এর প্যারালালি এই অ্যাক্সিসটা আছে, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে আইসির সঙ্গে এম ডি স্কোয়ার যোগ করতে হবে, যেখানে এম হচ্ছে তোমরা বুঝতে পারছো এর মাস, আর ডি হচ্ছে এই দুটো প্যারালাল অ্যাক্সিসের মধ্যবর্তী ডিস্টেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে প্যারালাল, মানে থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর আরও একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, যেটা হচ্ছে থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এটা অবশ্য আগের থেকে একটু সহজ হবে আশা করি তোমাদের কাছে। তো কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। ফর এ প্ল্যানার অবজেক্ট লেইং ইন এ সিঙ্গেল প্ল্যান, অর্থাৎ কোনো একটা সমতল বস্তু যেটা একই সমতলে আছে, দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস, দুটো পরস্পর লম্বভাবে আছে এরকম এক অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাদের সামেশন ইন দ্য প্লেন ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঠিক আছে, তো এখানেও একটা অ্যানিমেশন দেখো, তবে ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে এই যে বস্তুটা দেখছো, এর এই হচ্ছে একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ধরো এই দিক বরাবর ওয়াই অ্যাক্সিস এবং এই দিক বরাবর জেড অ্যাক্সিস। তো এখানে যেটা বলতে চাইছে যে দুটো, এখানে ফর্মুলাটা একটু দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবে। আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড অক্ষ সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা এক্স অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া সাপেক্ষে, মানে যোগফলের সমান। এবার এখানে এক্স ওয়াই জেড কথাটা উল্লেখ করা নেই, কিন্তু কি বলা হয়েছে দেখো, যে ফর এ প্ল্যানার অবজেক্ট দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এখানে টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলা হয়েছে। ধরো এক্স এবং ওয়াই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে কি, তারা মধ্যবর্তী সমকোণে আছে, রাইট অ্যাঙ্গেলে আছে। ইন দ্য প্ল্যান ইজ ইকুয়াল টু, এই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া তাদের সামেশনটা কার সাথে সমান হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্ল্যান। এক্স ওয়াই যে প্ল্যানটা আছে, এই প্ল্যান তার সাপেক্ষে আবার পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস আছে অর্থাৎ জেড অ্যাক্সিস, সেটার সাথে এই দুটো যোগফল সমান হবে। ঠিক আছে, তো একদম সংক্ষেপে মনে রাখার জন্য এইটা মনে রাখবে যে কোনো একটা অবজেক্ট, কোনো অবজেক্ট বলতে সেটাকে অবশ্যই প্লেন অবজেক্ট হতে হবে, সমতল কোনো একটা বস্তু হতে হবে, বা সেটা সিমেট্রিক্যাল একটা অবজেক্ট হতে হবে। তো সেক্ষেত্রে তার জেড অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফলের সাথে সমান। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে, দিস থিওরেম ইজ ইউজফুল হোয়েন এ বডি ইজ সিমেট্রিক অ্যাবাউট টু আউট অফ থ্রি অ্যাক্সিস। দেখো এই যে বস্তুটা,
এটা এক্স অ্যাক্সিস বরাবরও সিমেট্রিক, অর্থাৎ এই অক্ষ বরাবর ভাগ করলে দুই দিকে সমান ভাগে ভাগ হবে, আবার ওয়াই অক্ষ বরাবরও সিমেট্রিক। তো এখানে যে বস্তুটা, কোনো বস্তু এক্স এবং ওয়াই উভয় অক্ষ বরাবর যদি সিমেট্রিক হয় তবেই এই থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে। যে কোনো শেপের বস্তুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী কিছু স্পেসিফিক কিছু বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখব। প্রথমত মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রড। তো রড বলতে কি বোঝায় আশা করি বুঝতে পারছো, যে একটা সিলিন্ড্রিক্যাল কিন্তু লেন্থটা খুব বেশি, সেটাকে রড এর ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। তো এই যে রডটা দেখছো এর লেন্থটা হচ্ছে এল লেন্থ, এবং এর কেন্দ্রগামী একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে এটা যদি এরকম ঘোরে, এরকম করে যদি রোটেট করে, তো এই অ্যাক্সিসটাকে তখন বলা হচ্ছে কি অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। তো এই যে সেন্ট্রাল যে অ্যাক্সিস অফ রোটেশন বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্র সেটা হচ্ছে I = mL²/12। তো এই যে সূত্র, এটা তোমাদের জাস্ট ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কিভাবে আসলো সেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। সেটা প্রমাণ করার জন্য ইন্টিগ্রেশনের কনসেপ্ট দরকার হয়, যেটা তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে আছে। তো এখানে তোমাদের এই সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা রডের ক্ষেত্রে তার কেন্দ্রগামী অক্ষ বরাবর কিন্তু তার সাপেক্ষে লম্ব একটা অ্যাক্সিস অফ রোটেশন যদি ধরা হয়, তো সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবে mL²/12, ঠিক আছে। এবার এই রডের ক্ষেত্রেই যদি অ্যাক্সিস অফ রোটেশনটা যদি কোনো একটা সাইডে নিয়ে আসা হয়, ঠিক আছে, এবং এর সাপেক্ষে যদি এটা ঘোরানো হয়, তাহলে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাওয়া যাবে সেটা আমরা কি করব, সেটা ওই যে একটু আগে যেটা শিখলাম প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অর্থাৎ IAB দিয়ে IAB = IC + MD², এই সূত্রটা প্রয়োগ করলে এটা পাওয়া যাবে। এখানে এই যে সেন্ট্রাল যে অ্যাক্সিস, এটা হচ্ছে একটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বা এর সেন্টার অফ মাসের উপর দিয়ে অ্যাক্সিসটা আছে। তো এক্ষেত্রে এই সূত্রটা যদি প্রয়োগ করা হয়, এই অ্যাক্সিসটা হচ্ছে এখানে AB, ঠিক আছে। তো এখানে IAB বলতে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথমত IC, ঠিক আছে। IC বলতে কি, এটা তার সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ mL²/12, ঠিক আছে। এবং এর সঙ্গে কি যোগ হবে, MD², তাহলে MD², ডি বলতে এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই যে টোটালটা হচ্ছে L, তাহলে এটা কি হবে L/2, এই জন্য L/2 এর স্কোয়ার, যেহেতু এখানে D² আছে। এবার এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয় তাহলে কি পাওয়া যাবে, mL²/12 প্লাস এটা আসবে mL²/4, এই যে স্কোয়ারটা এলেও আসছে, 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে এখানে লসাগু আসবে কত, 12। তাহলে এখানে দেখো mL² থাকবে প্লাস এখানে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 থাকবে, তাহলে 3mL²। তাহলে তার পরবর্তীতে আমরা কি পাবো, mL² প্লাস 3mL², অর্থাৎ 4mL²/12। এখানে 4 12 যদি কাটাকাটি করি, 3 4 12, তাহলে mL²/3, ঠিক আছে। অর্থাৎ এটা যদি জানা থাকে, কোনো একটা অবজেক্টের সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি জানা থাকে, তাহলে তার প্যারালাল কোনো একটা অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে নেওয়া যায় এই সূত্রটার সাহায্যে, অর্থাৎ থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস এর সাহায্যে। তো এই জন্য এখানে যেটা পরবর্তীতে বলা হচ্ছে যে এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে mL²/3, ঠিক আছে। তো একটা অন্তত মনে থাকলে আরেকটা এরকম করে করে নেওয়া যাবে, বা যদি সম্ভব হয় দুটোই তোমরা মুখস্থ রাখলে সেটাও সরাসরি তোমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এর পরবর্তীতে যে বস্তুটা আছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ডিস্ক। ডিস্ক দেখে আশা করি বুঝতে পারছো, এই ধরনের যে অবজেক্টগুলো হয় সেগুলো হচ্ছে ডিস্ক। তো এর যে রেডিয়াস সেটা হচ্ছে r, এবং এর যে সেন্ট্রাল অ্যাক্সিস সেটা হচ্ছে এটা। এই অ্যাক্সিসটা এর প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলার, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলে আছে। এটাই হচ্ছে এখানে অবশ্যই অ্যাক্সিস অফ রোটেশন, এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে এটাকে যে রোটেট করে।
এবং এর ক্ষেত্রে অবশ্য মাস হচ্ছে এম, ক্যাপিটাল এম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনারশিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1/2 mr², ঠিক আছে। অর্থাৎ কোনো একটা সার্কুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 1/2 mr²। কোন অক্ষ সাপেক্ষে সেটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাক্সিস, কিন্তু তার প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলার। দ্বিতীয়ত, এই কন্ডিশনটাই যদি অ্যাক্সিসটা সেন্ট্রাল না হয়ে সাইডে নিয়ে আসা হয়, এখানেও আমরা যদি ওই প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করি, তো এক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনারশিয়া পাওয়া যাবে সেটা হচ্ছে 3/2 mr², ঠিক আছে। এবার আরও কিছু কন্ডিশন এখানে আছে। এই সেম ডিস্ক যদি এর অ্যাক্সিস অফ রোটেশনটা যদি এরকম হয়, তার ঠিক ডায়ামিটার বরাবর হয়, একবারে প্লেনের উপর দিয়ে যাচ্ছে আর কি, বা প্লেনের সঙ্গে প্যারালাল বলতে পারো, তো সেক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনারশিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1/4 mr²। এবং এই কন্ডিশনটাই যদি অ্যাক্সিস অফ রোটেশনটা যদি সাইড দিয়ে হয়, তো তখন যে মোমেন্ট অফ ইনারশিয়া পাওয়া যাবে 5/4 mr², ঠিক আছে। তাহলে এখানেও তোমরা যেটা বুঝছো যে এটা যদি মনে থাকে তাহলে এর সাপেক্ষে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগিয়ে এটা বার করে নেওয়া যাবে। আবার এটা যদি মনে থাকে তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগিয়ে এটা বার করে নেওয়া যাবে। চারটে জিনিস কিন্তু একই। এখানে অ্যাক্সিস অফ রোটেশনটা এই ডিস্কের উপর দিয়ে আছে, তার মানে ডায়ামিটার বা ব্যাস বরাবর আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাসের সমান্তরাল আর একটা লাইন, ঠিক আছে। তো এই চারটে কন্ডিশন অবশ্যই মনে রাখবে। এবার এটা হচ্ছে ডিস্কের ক্ষেত্রে। তো এর পরবর্তী আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ রিং। তো রিং আশা করি দেখে বুঝতে পারছো, হ্যাঁ, যেখানে মাঝের অংশটা ফাঁকা থাকছে, এটা হচ্ছে রিং, ঠিক আছে। তো এখানেও সব একই কন্ডিশন। এখানেও যদি সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া নেওয়া হয়, তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে mr²। ওখানে ছিল 1/2 mr², এখানে হচ্ছে mr²। এবার অ্যাক্সিসটা যদি এক সাইডে নিয়ে আসা হয় তাহলে কি হবে 2 mr²। আবার অ্যাক্সিসটা যদি এরকম একটা মানে ডায়ামিটার বরাবর ধরা হয় তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া হবে 1/2 mr², ঠিক আছে। এবং এর ডায়ামিটারের প্যারালাল একটা অ্যাক্সিস যদি হয় তাহলে 3/2 mr²। তো এরকম করে এগুলা ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। মেনলি এই যে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যেগুলো আছে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে এটা এবং এটা বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ সলিড স্ফিয়ার। একটা সলিড গোলক, ঠিক আছে, একটা ঘন একটা বস্তুর গোলক, ঠিক আছে, যার মাঝে কোনো অংশ ফাঁপা নেই। তো এক্ষেত্রে এর যে সেন্ট্রাল অ্যাক্সিস এটা ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই অ্যাক্সিস বরাবর এরকম করে যদি এটাকে রোটেট করা হয়, এই হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন। তো সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 2/5 mr²। এবং এই অ্যাক্সিস অফ রোটেশন যদি এক সাইডে নিয়ে আসা হয়, তার স্পর্শক বরাবর নিয়ে আসা হয়, ট্যানজেনশিয়াল যদি এটা নিয়ে আসা হয়, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়াটা অনেক বেশি হবে, 7/5 mr²। তো এক্ষেত্রেও তোমাদের এটা যদি মনে থাকে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, সেটা প্রয়োগ করলেই এই ডিস্টেন্সটা আর হবে আর কি, রেডিয়াস অবশ্যই আর। তো এখানে এটা পাওয়া যাবে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করে, বা সরাসরি তোমরা মনে রাখতে পারো। এর পরবর্তীতে যেটা আছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ হলো স্ফিয়ার। একই জিনিস কিন্তু এর ভিতরটা ফাঁপা, ঠিক আছে। তো এই জন্য থিওরিগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো ভ্যালুগুলো। এখানে হচ্ছে 2/3 mr², আর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 5/3 mr², ঠিক আছে। তো এই হচ্ছে হলো স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এখানেই তোমাদের রোটেশনাল মোশন চ্যাপ্টারটা শেষ হচ্ছে। অর্থাৎ সিলেবাসে যা কিছু আছে সমস্ত টপিক এখানে পরপর করা হলো। এর বাইরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এই সমস্ত সূত্রের উপর প্রয়োগ করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আসে। তো সেগুলো আমরা পরবর্তী আরেকটা পার্টে কিছু এক্সট্রা কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কি ধরনের ভিডিও দরকার বা ভিডিও কেমন লাগছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য।